Is it a very well-crafted constitution? No, it is not. পৃথিবীর ইতিহাসে আমরা যারা আইনের ছাত্র, সবচেয়ে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের একটা হচ্ছে এই ৭২ সংবিধান, সবচেয়ে বাজেভাবে লিখিত সংবিধান। এবং ভারতীয়রা দাবি করেছে এই সংবিধান তারা করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের যে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন সুব্রত রায় চৌধুরী, ওনারা এই সংবিধান লিখে দিয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংবিধান দেওয়া হয়েছে আমাদেরকে। এবং আপনি যদি ভারতের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধান পড়েন, আর্টিকেল বাই আর্টিকেল, ওয়ার্ডস বাই ওয়ার্ডস, কমান্ড সেমিকোলন, আপনি তার সাথে মিল খুঁজে পাবেন। এক্সেপ্ট দ্য ফেডারেল স্টেট, ভারত একটা ফেডারেল স্টেট, তার যে কাঠামোগত পার্থক্য আছে এটার সাথে আমার সংবিধানে আমরা ফেডারেল না ইউনিটারি মডেলের স্টেট, সেই স্টেটের যে ডিফারেন্স, এছাড়া বাকি সকল প্রফেশনের ভিতরে আপনি সেটা পাবেন, মিল খুঁজে পাবেন। কারণ পার্থক্যটা কোথায়? ভারতে কোন ঘোষণাপত্র নাই স্বাধীনতা। ভারতে কি রক্তাক্ত যুদ্ধ হয়েছে ৪৭ সালে? আমার গর্বের জায়গা কোথায় যে আমার একটা রক্তস্নাত যুদ্ধের মধ্য দিয়ে আমি একটা দেশ পেয়েছি। আমার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই দেশটার জন্য। ভারত দিয়েছে ১৯০ বছর ধরে দিয়েছে, কিন্তু একটা মানে টেন্স পিরিয়ড ধরে আপনি একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেটা তো ভারত পাকিস্তানের যুদ্ধ আপনি বলতে পারবেন না। ভারত পাকিস্তানের যুদ্ধের কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু আমার স্বাধীনতা যুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল। এই জন্যই হচ্ছে গাণিতিক প্রক্রিয়ার জায়গাতে ৭২ সংবিধানটা প্রবলেম আছে। এখন আছে সাবস্টেন্সে। আমার ঘোষণাপত্রে বলা ছিল যে এই বাংলাদেশ রাষ্ট্রটা ৩টা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে। ৭২ সংবিধানে আপনি কি বলবেন? নতুন করে 4টা মূলনীতি দিলেন, অ্যাবসলিউটলি আনবিনোন টু দ্য নেশন। আমাদের কারোর কাছে জানা ছিল না যে 4টা জিনিস কোথেকে আসলো। ৭০-এর আওয়ামী লীগের ইলেকশন ম্যান্ডেটে ছিল না, আওয়ামী লীগের দলীয় কনস্টিটিউশনে ছিল না, ৭১-এর যুদ্ধে ঘোষণাপত্রে অথবা ৭১-এর কোনো কনভারসেশনে ছিল না। সাডেনলি ৭২ সালে 4টা মূলনীতি কোথেকে আসলো? এবং এই প্রত্যেকটা মূলনীতি ইনহারেন্টলি কন্ট্রাডিক্টরি। আমরা যারা ছাত্র জীবনে লেফট পলিটিক্স করছি, শহীদুল আলম ভাই লন্ডনে লেফট পলিটিক্স করছেন, এটা বুঝবেন যে এটা সিম্পলি ডাজন্ট মেক সেন্স। আপনি বলছেন যে আমার রাষ্ট্র পরিচালিত হবে, এখানে ডেমোক্রেসি থাকবে, সমাজতন্ত্র থাকবে। 72-তে ডেমোক্রেসি আর সমাজতন্ত্র এক জিনিস ছিল না। আপনি বলছেন যে এই জাতি বাঙালি বলিয়া পরিচিত হইবে, তাহলে আমার রাষ্ট্রের হাজার হাজার চাকমারা পাহাড়িরা যেই ঘোষণাপত্র শুনে যুদ্ধ করতে গিয়েছিল, তাকে আপনি 1 বছর পরে বললেন যে তুমি যদি বাঙালি না হও, তোমার আইডেন্টিটির কোনো স্বীকৃতি আমার কাছে নাই। তাহলে ওই যে ফ্রি, ইনক্লুসিভ, ডেমোক্রেটিক রিপাবলিকের কথা বললেন, সেই রিপাবলিকের প্রত্যেকটা এসেন্স এন্ড প্রিন্সিপালের সাথে এই 4টা মূলনীতি চায় না সেফটি। কারণ এখানে অবাঙালিরা যুদ্ধ করেছে। 16ই ডিসেম্বর এই স্বাধীন বাংলায় উত্তরবাসী মুক্তিযোদ্ধারা বিজয় মিছিল নিয়ে 32 নম্বরে গিয়েছে এবং তাদেরকে গুলি করে আমার সোনার বাংলার মুক্তিযোদ্ধারা হত্যা করেছে। উত্তরভাষী মুক্তিযোদ্ধা চাকমাদেরকে শেখ মুজিব বলেছিল বাঙালি হয়ে যাওয়ার জন্য। তাহলে আপনি এই রাষ্ট্রটা তৈরি করলেন যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে ৭২-এর সংবিধান তার প্রত্যেকটা প্রিন্সিপালের কুঠারে আঘাত করেছে। তাহলে এই সাবস্টেন্স দিয়ে আপনি এই রাষ্ট্রটাকে ইনক্লুসিভ কিভাবে ধরে রাখবেন? আপনি মানে গণতন্ত্র রাখবেন, আপনি আবার সমাজতন্ত্র রাখবেন, এবং রেখে কি হয়েছে দেখেন, কোন গণতন্ত্র হয়েছে। আপনার ৭২-এর সংবিধানে গণতন্ত্র ছিল, কিন্তু ৭৩-এর নির্বাচনে তো আমরা গণতন্ত্র দেখি নাই। ৭৩-এর নির্বাচনে তো আমরা কোনো গণতন্ত্র দেখি নাই। ২৯৩টা সিট পাওয়ার পরে শেখ মুজিব বঙ্গভবনে দাঁড়ায় বলেছে আজকে দেশের কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলছে, বিরোধী দল না থাকাটা কি আপনার দেশের জন্য কোনো ক্রেডিট? গণতন্ত্রের জন্য ক্রেডিট? জাসদের শত শত এমপি ক্যান্ডিডেটকে পিটারা এলাকা ছাড়া করে দিয়েছে, কয়েক ডজনকে হত্যা করেছে, ইলেকশন করতে দেয়নি। তাহলে আপনারা কেন কিসের জন্য বললেন গণতন্ত্রের কথা? এটাই তো মুক্তির লড়াইতে ছিল। আপনি বলছেন যে সমাজতন্ত্র থাকবে, আবার বলছেন যে গণতন্ত্র থাকবে। গণতন্ত্রের সাথে তো উদার নৈতিক ক্যাপিটালিজম, পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য আছে। সংবিধানে বলা আছে যে একটা ফ্রি এন্টারপ্রাইজ থাকবে, কিন্তু সেখানে আপনি দেখলাম যে ৭২-এর পরে ৭৩-এর পরে বাংলাদেশের সব প্রাইভেট এন্টারপ্রাইজ, পাটকল, জুট মিল সবকিছু ন্যাশনালাইজ করে ফেললেন। এই ন্যাশনালাইজেশন আমার মুক্তির লড়াইয়ের সাথে কনসিস্টেন্ট ছিল না। তাহলে এইভাবে ৭২-এর সংবিধান আমার মুক্তির লড়াইয়ের প্রত্যেকটা আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে। এবং তারপরে দেখেন
এখানেই ক্ষান্ত হয় নাই, ফোর্থ অ্যামেন্ডমেন্ট করেছে শেখ মুজিব বেঁচে থাকা অবস্থায়, চতুর্থ সংশোধনী সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে তারা শুধুমাত্র একটা জাতীয় দল করেছে, সোভিয়েত ইউনিয়নের মডেলে জাতীয় দল আওয়ামী লীগ। মানে কি অভিশপ্ত একটা দল, নিজের দলটাকে পর্যন্ত বিলুপ্ত করে দিয়েছে। এবং এর সাথে বাংলাদেশের পতিত পলিউটেড বাম সিভিলিরা জড়িত ছিল। এই কমরেড মনিসিংরা থেকে শুরু করে সবাই শেখ মুজিবকে ডিসক্রাইব করেছে when it comes to creating বাকশাল। কিন্তু এই বাকশাল, এই চতুর্থ অ্যামেন্ডমেন্টের এই সংবিধান কি আমার ৭১-এর মুক্তির লড়াইয়ের সাথে কনসিস্টেন্ট ছিল না। তারপরে কি করেছেন, সকল পত্রিকা নিষিদ্ধ করে দিলেন একটা ঘোষণা দিয়ে। রক্ষী বাহিনী শুধু ক্রিয়েট করলেন না, রক্ষী বাহিনীকে ইন্ডেন্টিফাই করলেন যে রক্ষী বাহিনীর কোনো অন্যায়, অবিচার, ফৌজদারি অপরাধ কোনো আদালতে উত্থাপন করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। বিএনপি রক্ষী বাহিনীর সদস্য মাসুদউদ্দিন আহমেদ চৌধুরীরা আবার ওয়ারের সময় অনেক বড় পত্র হয়েছিল, পরে তো খেয়ালি ফিরিয়ে ফিরে। এই যে বাস্তবতাগুলো কেন নতুন প্রজন্ম বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে আবার ২৪-এ মাঠে নেমেছে, এই পুঞ্জীভূত কষ্ট, ক্ষোভ, বঞ্চনা যে মুক্তির লড়াইয়ের সাথে আমাদের সাথে জাতির সাথে বারবার গাদ্দারি করা হয়েছে, এই জন্যই there are problems with 72 constitution। এই জন্য আমাদের কনস্টিটিউশনের এই যে বেসিক ফিচারের কথা বলা হয়, একমাত্র অ্যাকসেপ্টেবল বেসিক ফিচার অফ এনি কনস্টিটিউশন ক্যান বি দ্য সুপ্রিম উইল অফ দ্য পিপল। আর কোন প্রিন্সিপাল বেসিক ফিচার দিতে পারবে না একটা কনস্টিটিউশন। একমাত্র প্রিন্সিপাল জনগণের সভরেন উইল। জনগণ চাইবে, বইটাকে ধরবে, নেবে, মানবে, জনগণ চাইবে না, ছুড়ে ফেলে দেবে, শেষ। এটাই হচ্ছে একমাত্র বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এবং এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হচ্ছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। ইটস এ পিউরলি পলিটিক্যাল কোশ্চেন, nothing within the definition of the ordinance or the order or the constitutional framework it can be justified. It's a pure political question, sovereign will of the people. এবং গণ অভ্যুত্থানের রায় অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে। তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হয়, আমার সেই ৭১-এর মুক্তির লড়াই, আমার যুগ ধরে শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই, এবং আমার ২৪-এর গণ অভ্যুত্থানের লড়াই, এই প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে। এবং সেটাকেই উইদাউট এনি ইফস এন্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছে ওরা, সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হচ্ছে। নির্বাচনের পরে বিএনপির এক এমপি আমারে বলছে, ৬জন হুইপ আছে তো বিএনপির, তার ভিতরে একজন বলেছে যে আমার ডিভিশনের সব এমপিকে আমি একটা ছবি গিফট করব। সেই গিফটের ছবিটা হচ্ছে হাসিনা বিমানে করে পালাইতেছে না। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, এবং আমার ডিপার্টমেন্টের ২ বড় ভাই মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা ল্যামিনেটিং করে ঝুলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবির রিপ্লেসমেন্ট করা লাগতে পারে, জাস্ট ম্যাটার অফ টাইম। নো ইফস, নো বাটস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।